দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর তলকন অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আসে সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বর্ণনার আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় স্ট্রোকের আধুনিক চিকিৎসা। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার সানাউল্লাহ শামীম, সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান, নিউরোসার্জারি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে ফোন করুন 02982405 এই নম্বরে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, এখন কিন্তু স্ট্রোকের রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা হাসপাতালগুলিতে দেখা যাচ্ছে যে বিছানার পর বিছানা স্ট্রোকের রোগী, এবং শুধু যে বয়স্কদের এই রোগ হচ্ছে তা কিন্তু না, এখন দেখা যাচ্ছে অনেক ইয়ং বয়সের রোগীদেরও স্ট্রোক হচ্ছে। স্ট্রোক কেন হয়, এর কারণ কি, এর প্রতিকার কি, সব বিষয় সম্পর্কে আলাপ করতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার সানাউল্লাহ শামীম। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। একটু যদি আসলে বলতেন আমাদের স্ট্রোক, এই যে আমরা এখন তো এই শব্দটা মোটামুটি সকলেই জানে, আসলে স্ট্রোক বিষয়টা কি? স্ট্রোক বলতে আমরা যেটা বুঝি, আসলে ব্রেইনের রক্তনালী জনিত সমস্যা। ব্রেইনের রক্তনালী যদি কোনো কারণে ছিঁড়ে যায় তাহলে রক্তক্ষরণ হয়ে ব্রেনের একটা অংশ নষ্ট করে, তার সিকোয়েন্স হিসাবে শরীরে কিছু সমস্যা দেখা দেয়। অথবা ব্রেইনের রক্তনালী অস্বাভাবিকভাবে যদি সংকুচিত হয়ে যায় তাহলে সাপ্লাইটা কমে যায় ব্রেইনে, এবং যে জায়গায় সাপ্লাই দেওয়ার কথা ছিল ব্লাড, সেই জায়গাটা নষ্ট হয়ে কর্মক্ষমতা হারিয়ে ফেলে। এতে তার শরীরের মধ্যে কিছু সমস্যা দেখা দেয়। এটাই আসলে ব্রেন স্ট্রোক। আচ্ছা, আমরা অনেকেই বলে থাকে যে কেউ বলে যে হার্ট স্ট্রোক, কেউ বলে ব্রেন স্ট্রোক, এটাই যদি একটু বলতেন আসলে হার্ট স্ট্রোক বিষয়টা কি আসলে? রাইট, আসলে হার্ট অ্যাটাক বলতে আমরা যেটা বুঝি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, সেটাকে আসলে অনেকে হার্ট স্ট্রোক বলে ফেলে। আসলে মেডিকেল সায়েন্সে হার্ট স্ট্রোক বলতে কোনো কথা নাই, ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাক আমরা বলতে পারি। আচ্ছা, এই স্ট্রোকের আসলে কারণগুলো কি কি যদি একটু বলতেন আমাদের? স্ট্রোক তো আসলে দুই প্রকার। বেশিরভাগ মানুষের যে স্ট্রোক হয়, শতকরা 85 জনের, সেটা হচ্ছে যে ব্রেনের রক্তনালী যদি সংকুচিত হয়। এই রক্তনালীটা অনেক কারণে সংকুচিত হতে পারে। বয়স বৃদ্ধির সাথে সাথে সেই রক্তনালীর গায়ে যদি চর্বি জমে রক্তনালীর লুমেনটা চিকন হয়ে যায়, রক্ত চলাচল ব্যাহত হয়, সে কারণে হতে পারে। কারো যদি স্মোকিং করার অভ্যাস থাকে, কারো যদি মদ্যপান করার অভ্যাস থাকে, অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার কারো থাকে, কারো যদি ফ্যামিলিতে স্ট্রোকের ইতিহাস থাকে, তাদের স্ট্রোকগুলো বেশি হয়। আর যেটা রক্তনালী ছিঁড়ে যাওয়ার স্ট্রোক, সেটা হচ্ছে অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে রক্তচাপ নিয়ন্ত্রণ না করা। এটা মূল কারণ, সাথে ডায়াবেটিস সহ, কোলেস্টেরল সহ অন্যান্য কারণ তো আছেই। আচ্ছা, এটা কিন্তু বয়সের কোনো বিষয় রয়েছে যে বেশি বয়সে হবে বা একটু কম বয়সে হবে? অবশ্যই ব্রেইন স্ট্রোক বলতে আমরা যেটা বুঝি সেটা অবশ্যই একটু বয়স্কদেরই অসুখ, 50 এবং তার অ্যাবভ। আর একটা স্ট্রোক আছে খুব ঝুঁকিপূর্ণ স্ট্রোক, সেটা 30-40ও হতে পারে, যেটা রক্তনালীটা বেলুনের মতো ফুলে থাকে, কোনো একটা কারণে হঠাৎ করে সেটা ছিঁড়ে গিয়ে তৎক্ষণাৎ স্ট্রোক হয়। সেটার কিন্তু প্রগনোসিসটা খারাপ, তার সিকোয়েন্সটা খুব খারাপ। সেটা অল্প বয়সে হয়, 30-40 বা 40-45, অ্যানিউরিজম রাপচার আমরা যেটাকে বলি। কিন্তু মূল স্ট্রোক বলতে আমরা যেটা বুঝি বেশিরভাগ সেটা 50 কিংবা তার উপরে, একটু বয়স্কদেরই সেটা হয়। আচ্ছা, এর কোনো আসলে লক্ষণ রয়েছে কিনা, যে এই লক্ষণ দেখলে মনে করতে পারে না আমার মধ্যে স্ট্রোক হয়েছে, বা স্ট্রোকের কোনো বিশেষ লক্ষণ আছে কিনা? জি, স্ট্রোকের কয়েকটা 2-3টা লক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। যেটা হচ্ছে যে মুখের যেই তার অ্যাসিমেট্রি, তার যে মুখের যে পজিশান, যদি সে সকালে ঘুম থেকে উঠে বা যে কোনো সময় মনে করে যে তার মুখের যে পজিশান এই পাশ থেকে ও পাশে একটু বাঁকা হয়ে যাচ্ছে। আমরা যদি এভাবে বলি, ধরেন আমরা চোখ, বিশেষ করে চোখ, নাক এবং মুখ, এই যে সবগুলি যে একটা পজিশনে আছে, সেটা যদি কোনো একদিকে অসামঞ্জস্য হয়ে যায়, চোখটা, নাকটা বা মুখটা একটু বেঁকে হয়তো যায়, নিচের দিকে উঠে গেল বা উপরের দিকে উঠে গেল, এই যে ঠোঁটের বিষয়টা, এটা যদি দেখা যায়, এটা একটা। তার যদি হাত পায়ের কোনো অসারতা ডেভেলপ করে, সে যদি কোনো অবশ ভাব লাগে, এটা তার যদি অসংলগ্ন কথাবার্তা শুরু হয়, সেটা বা একটু যদি জড়তা হয়, কথা বেজে যায় আমরা যেটা বলি না, এবং তার যে জ্ঞানের যে মাত্রা সেটা যদি কোনো কারণে একটু কমে যেতে থাকে, এগুলো দেখলেই সন্দেহ করে ফেলতে হবে যে তার স্ট্রোক হচ্ছে। এটা আমার মনে হয় যারা দর্শকরা দেখছেন তাদের বেশি প্রয়োজন যে তাদের নিকটের যে পরিবারের মধ্যে যারা রয়েছে, কারণ যে যার এটা স্ট্রোক হবে তার হয়তো আপনি বলেছেন যে সচেতনতার মাত্রা, যেটা কনসাসনেস আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি, সুতরাং আশেপাশের মানুষজন যারা রয়েছেন তাদেরও কিন্তু আসলে এই ব্যাপারে সচেতন হতে হবে, কারণ যিনি আক্রান্ত হয়েছেন তার ওই বোধটা নাও থাকতে পারে। রাইট। আচ্ছা, এই যে এগুলো যখন হচ্ছে, দেখা যাচ্ছে যে এই যে লক্ষণের কথা বললেন, এগুলিকে একেবারে সবগুলি সাথে সাথে এটা প্রকাশ পায় না, আর ধীরে ধীরে এগুলো ধীরে ধীরে প্রকাশ পায়।
পেশেন্ট হয়তো নিজে এটা এক্সপ্রেস করে না, বা যারা ফ্যামিলি মেম্বার আছেন তারাও সেটা ওভাবে গুরুত্ব দেন না। ভাবতে পারেন যে একটু বৃদ্ধ বয়সে মানুষের তো একটু মেমোরি লস হতেই পারে, সেইভাবেই এটাকে ইগনোর করা হয়। আসলে ইগনোর না করলে ভালো হয়, কারণ টাইমটা কিন্তু ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, টাইম নিয়ে আসলে আমরা খুব আলাপ করব। তার আগে আমি জানতে চাচ্ছি, এই যে লক্ষণগুলি হলো, দেখা যাচ্ছে আপনাদের মতো বিশেষজ্ঞের কাছে যখন যাবে, তখন আপনারা কি কি পরীক্ষা করে আসলে এগুলি শনাক্ত করেন, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটু বিরতির পর। শুধু দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিজেকে একটা ছোট্ট বিরতি, সাথে থাকুন। বিরতির পর ডক্টর সলভ কোন অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় স্ট্রোকের আধুনিক চিকিৎসা, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার সানাউল্লাহ শামীম। আমরা আলাপ করছিলাম আসলে যে বলছিলাম যে এই যে লক্ষণগুলো যখন দেখা যায় আপনাদের মতো বিশেষজ্ঞের কাছে যায়, তখন আপনারা আসলে কি কি পরীক্ষা নিরীক্ষা করে এগুলি আসলে শনাক্ত করেন? জি, যখনই একজন মানুষের স্ট্রোক আমরা সন্দেহ করি, তখন আমরা খুবই দ্রুত 2-3 মিনিটের মধ্যে একটা সিটি স্ক্যান ব্রেইন করি, ডায়াগনোসটা কিন্তু করে ফেলি। 2 থেকে 3 মিনিটের বেশি সময় নেয়ারই সুযোগ নাই, এবং যত তাড়াতাড়ি আমরা ডায়াগনোস করতে পারবো তত তাড়াতাড়ি আমরা ট্রিটমেন্টে যেতে পারবো, এবং টাইমটা এখানে ইম্পর্টেন্ট। এই খুব সুন্দর বলছিলেন, এই যে বলছিলেন যে একটা সিটি স্ক্যান, এখানে একটা বিষয় রয়েছে যে সিটি স্ক্যান কি আমাদের সরকারি হাসপাতালগুলোতে গিয়ে আসলে 24 ঘন্টায় কি হয় কিনা? সরকারি হাসপাতালগুলোতে অ্যাভেলেবল, কিন্তু 24 ঘন্টা সব জায়গায় হচ্ছে না। এই জায়গাতে আমাদের কিছু কাজ করতে হবে, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের রাত্রে কোনো একটা রোগী গেল, সিটি স্ক্যান গেলে আবার দেখা যাচ্ছে তাকে বাইরে পাঠাতে হচ্ছে, তখন কিন্তু একটা সময়ের একটা বিষয় রয়ে যাচ্ছে। রাতে সরকারি হাসপাতাল, বিশেষ করে আমি আমার তাতে জানি, রাতে কিন্তু হয় না, এবং বাইরেও সব জায়গাতে রাতে অ্যাভেলেবেল থাকে না, 2-1টা সেন্টারে থাকে। সে কারণে 24 আওয়ার সিটি স্ক্যান অ্যাভেলেবেল করা খুব জরুরি। এটা তো মেশিনটা আছে, কিন্তু এই যে লোকবলের বিষয়, যেটা টেকনিশিয়ানের যে বিষয়টা আছে, সেইটাতে আসলে একটা ঘাটতি রয়ে গেছে। জি, এই যে আপনারা শনাক্ত করলেন, এটাকে মোটামুটি সিটি স্ক্যান মেশিনটা কি সব জায়গায় অ্যাভেলেবেল আছে কিনা? সিটি স্ক্যান মেশিন এখন বাংলাদেশে মোটামুটি সব জায়গায় অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এই যে শনাক্ত হলো, তারপর আসলে চিকিৎসা পদ্ধতি কি? সিটি স্ক্যান করে যদি আমরা দেখি যে এটা ইসকেমিক স্ট্রোক, এবং এটা যদি আমরা 3 থেকে 4 ঘন্টার মধ্যে, ইসকেমিক স্ট্রোক জিনিসটা যদি একটা বলি, এটা যেটা বলছেন যে রক্ত জমাট বেঁধে গিয়ে যেটা স্ট্রোক হয়, যে রক্তনালীটা সংকুচিত হয়ে, এবং রক্তনালীর ভিতরে যদি কোনো একটা রক্তের চাকা জমাট বেঁধে, তাহলে সেটা আমরা যেটা বিরতির আগে আলাপ করেছিলাম, একটা রক্তক্ষরণজনিত হতে পারে, একটা ছোট হয়ে গিয়ে জমাট বেঁধে গিয়ে, সেই যে স্ট্রোকের ক্ষেত্রে চিকিৎসার পদ্ধতি নিয়ে আলাপ করছিলেন। জি বলুন। যদি রক্তনালীর ভিতরে কোনো রক্তের জমাটবদ্ধ কোনো একটা গোটা রক্ত চলাচল ব্যাহত করে, এবং সেই কারণে যে ব্রেনের মধ্যে যে ড্যামেজটা হলো, ক্ষতিটা হলো, এটাই ইসকেমিক স্ট্রোক। এই স্ট্রোকটা যদি আমি দ্রুত ডায়াগনোসিস করে 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমি একটা আধুনিক ইন্টারভেনশনে যেতে পারি, তাহলে কিন্তু পেশেন্টের সম্পূর্ণ রিভার্স হয়ে যেতে পারে। এটা যদি আজকে যেটা আমাদের বিষয়, সেটা স্ট্রোকের আধুনিক চিকিৎসায় আধুনিক ইন্টারভেনশন বা আধুনিক যে পদ্ধতি, সেটা জিনিস যদি একটু বলতেন। জি, এটা যেটা বললাম যে এটা আপনি সময় পাবেন কিন্তু 4 ঘন্টা। জি, 4 ঘন্টার বাইরে গেলে ইসকেমিক স্ট্রোক, যেটা রক্তনালীর গাত্রে একটা রক্তের দলা জমে তার ব্রেন ড্যামেজ করলো, সেটা যদি আমি 4 ঘন্টার মধ্যে তাকে সরাই ফেলতে পারি, অথবা তাকে আমি ডিজলিউট করতে পারি, তাকে সেখান থেকে পানি করে ফেলতে পারি, আবার তরল করে ফেলতে পারি। এটা করার আসলে পদ্ধতিটা কি? এটা দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে যে মেডিসিনের মাধ্যমে করা হয়, যেটা আমরা ভেনের মাধ্যমে দিতে পারি শিরাপথে। এটা চট্টগ্রামে দেয়, ঢাকাতে তো অ্যাভেলেবেল আছে আগে থেকে, এখন অনেক জায়গায় এটা শুরু হয়েছে। অ্যালটিপ্লেস নামে একটা ড্রাগ আমরা ব্যবহার করি, সেটা 4 ঘন্টার মধ্যেই কিন্তু ব্যবহার করতে হবে। এটা মোটামুটি এই ড্রাগটাকে অ্যাভেলেবেল আছে। এটা আসলে কেমন খরচ কেমন পড়ে এটাতে? এটা একটু ব্যয়বহুল, কিন্তু তার যে অসুখটা, তার যে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা, তার যে আনকনশাস হয়ে যাওয়ার সম্ভাবনা, সে যে অক্ষম হয়ে যাওয়ার সম্ভাবনা, তার তুলনায় এই খরচটা একদমই মিনিমাম। তো এটা কেমন পড়তে পারে? মোটামুটি 3-4 হাজার টাকার মতো। আচ্ছা, 3-4 হাজার টাকা আসলে খুব বেশি পারে। অনেক ক্ষেত্রে যদি সরকারি সাপ্লাই হয়, তাহলে তো সে ফ্রি পেতে পারে। তাহলে এটা দিলে মোটামুটি 3-4 ঘন্টার মধ্যে ওই রক্তের যে জমাটবদ্ধ অংশটা, সেটা কিন্তু আবার পানি হয়ে যেতে পারে, মানে আবার তরল হয়ে যেতে পারে। তরল হলে যে রক্ত চলাচল যেটা ব্যাঘাত ছিল, সেটা আবার রক্ত চলাচল এস্টাবলিশ হয়ে যাবে, আবার রক্ত চলাচল চালু হয়ে যাবে, ব্রেন নিউট্রিশন পাবে, এবং তার পার্মানেন্ট কোনো ড্যামেজ হবে না, সে সম্পূর্ণ রিভার্স হয়ে যাবে। আগে যেমন ছিল স্ট্রোকের আগে,
এবং ঠিক সেই পর্যায়ে সেই ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো ডিলে করা যাবে না, দেরি করে আর্লি ডায়াগনোসিস করতে হবে, আর্লি সিটি স্ক্যান করতে হবে, আর্লি ইন্টারভেনশন। আমি যদি আসলে আমি তো নিউরো সার্জারি বিশেষজ্ঞ না, কিন্তু আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে এই যে রক্তনালীটা ব্রেনের যে কোনো একটা অংশে আসলে সে রক্ত সরবরাহ করে, সে রক্ত সরবরাহটা যদি আসলে 4 ঘন্টা বা 3-4 ঘন্টার বেশি সেখানে রক্ত সরবরাহ না পায়, সেটা স্থায়ীভাবে হয়তো তার ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং যেই জায়গার জন্য যেই জায়গায় জমাট বেঁধে রক্ত সরবরাহটা ব্যাহত হচ্ছে সেটা যদি আপনি খুলে দিতে পারেন, তাহলে রক্ত সরবরাহটা যাচ্ছে, তাহলে ব্রেনের ওই অংশটায় আবার কাজ শুরু করবে। একটা তো বললেন যে আপনি ইনজেকশনের মাধ্যমে, আর কোন মাধ্যমে আসলে? আরেকটা পদ্ধতি আছে, সেটাকে আমরা বলি যে মেকানিক্যাল থ্রম্বেক্টমি। সেটা হচ্ছে যে তার ভেইনের মধ্যে একটা ক্যাথেটার প্রবেশ করানো হবে। এটা যারা স্পেশালাইজড, এই বিষয়ে স্পেশালিস্ট তারাই করে, ইন্টারভেনশন যারা করেন তারা করে, নিউরোসার্জন আমরাও করি, নিউরোমেডিসিন স্পেশালিস্ট তারাও করেন। সেখানে একটা ক্যাথেটার প্রবেশ করতে হবে, তার জন্য কিছু লজিস্টিক সাপোর্ট লাগে অবশ্য। সেটা দিয়ে দেখে আমরা এই ক্যাথেটারটা সেই রক্ত জমাট বাঁধার জায়গায় গিয়ে সেখান থেকে সেটা রিমুভ করে নিয়ে আসা হয়। আচ্ছা, এই যে ক্যাথেটারের কথা বলেন, যে আমরা যে হার্টের যে আমরা যে স্ট্যান্ডিং করে এনজিওগ্রাম করে, এটা কি সেই টাইপেরই? একদম হুবহু সেই পদ্ধতিতেই আর কি। অর্থাৎ হার্টে ব্লক হয়ে গেলে যেভাবে স্ট্যান্ডিং করা হয় বা সেটা রিমুভ করা হয়, সেই ধরনের ব্রেনের মধ্যেও সেটা করা হয়। পদ্ধতি আসলে মোটামুটি সেম। সেখানে গিয়ে আমরা শুধু রক্তের জমাটবদ্ধ অংশটা সরিয়ে নিয়ে আসতেছি, রক্ত চলাচলটা আবার এস্টাবলিশ করে দিচ্ছি। এখানে অনেকের যেটা প্রশ্ন করতে, এই ক্ষেত্রে কি আসলে যেটা ব্রেনের, সেটা কি কাটাকাটির কোনো বিষয় রয়েছে নাকি? এখানে কাটাকাটির কোনো কিছু বিষয় নেই। জাস্ট একটা ক্যানুলা করতে যে ধরনের কষ্ট হয় সে ধরনেরই কষ্ট। অর্থাৎ এখানে শিরার মাধ্যমে ওখানে আপনার ব্রেনে চলে গিয়ে দেখবেন, রানের গোড়ায় হোক, যে কোনো এক জায়গা দিয়ে সেটা প্রবেশ করানো হয়। আচ্ছা, এই যে ধরেন যারা দেরিতে আসলো, ধরেন 3-4 ঘন্টা দেরি হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতি কি এবং কি কি করণীয়, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। শুধু দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টর সলকন অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় স্ট্রোকের আধুনিক চিকিৎসা, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার সানাউল্লাহ শামীম। আমরা আলাপ করছিলাম, খুব সুন্দরভাবে আপনি বলছিলেন যে খুব আধুনিক যে চিকিৎসা, যে 3-4 ঘন্টার মধ্যে আসলে যে সেটাকে রিমুভ করে দেয়া জমাটবদ্ধ যে স্ট্রোক রয়েছে, এবং তাতে দেখা যাচ্ছে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। আমার মনে হয় যে স্ট্রোকের কারণে যে আগে যে মৃত্যু ঝুঁকি, সেটা অনেকখানি আমি বলে কমে গিয়েছে, এবং বাংলাদেশের চিকিৎসার ক্ষেত্রে এটা একটা যুগান্তকারী, আমরা বিপ্লব বলতে পারি। অবশ্যই। জি, এটা যদি বলতেন, আপনারা তো এখন আলাপ করেছিলাম যে রক্ত জমাট বদ্ধতা বা ইসকেমিক স্ট্রোক, কিন্তু রক্তক্ষরণের মাধ্যমেও তো আসলে স্ট্রোক হতে পারে, সেই ক্ষেত্রে আসলে চিকিৎসা কি? জি, হিমোরেজিক স্ট্রোক যেটা রক্তনালী ছিঁড়ে গিয়ে আমার ব্রেনের মধ্যে একটা রক্তের চাকা জমে যাচ্ছে অনেক বড়, সেটা হিমোরেজিক স্ট্রোক। যদিও তার সংখ্যা 15%-এর বেশি না। বেশিরভাগ স্ট্রোকই হয় রক্ত জমাট বেঁধে, রক্তনালী ব্লক করে, আর রক্তনালী ছিঁড়ে হয় শতকরা 15%। কিন্তু এইটা খুব বিপজ্জনক, বেশি বিপজ্জনক ওটার চাইতেও। কারণ এক্ষেত্রে পেশেন্ট সঙ্গে সঙ্গে আনকনশাস হয়ে যেতে পারে, এবং পেশেন্ট এক সাইড সম্পূর্ণ তার অবশ হয়ে যেতে পারে, এবং পেশেন্ট মৃত্যুর কোলেও খুব দ্রুত ঢলে পড়তে পারে। এই কারণে এটাকে আমরা একটু দ্রুত যদি ডায়াগনোসিস করে আমরা হসপিটালে অ্যাডমিট করতে পারি, তখন আমরা তার রক্তের পরিমাণ, রক্তের যে চাকা তার পরিমাণটা দেখি, কোন জায়গায় আছে সেটা দেখে আমরা অনেক ক্ষেত্রে অপারেশনের সিদ্ধান্ত নিই। এবং এটাও একটা ব্রেন স্ট্রোকের আধুনিক চিকিৎসার মধ্যে পড়ে। একটা ছোট্ট ছিদ্র করে, আমরা মিনিমাল ইনভেসিভ সার্জারি বলি, MIS। দর্শকরা বুঝবে যে ছোট্ট একটা ছিদ্র করে এন্ডোস্কোপের মাধ্যমে সেই পুরা রক্তের চাকাটাকে আমরা সাকশন করে নিয়ে আসি। এই মিনিমাল ইনভেসিভ সার্জারি এই রক্তক্ষরণজনিত স্ট্রোকের জন্য একটা কিন্তু যুগান্তকারী। মিনিমাল ইনভেসিভ সার্জারি বলছেন, এন্ডোস্কোপিক যে সার্জারি, সেটা কি চট্টগ্রাম মেডিকেল কলেজে কি অ্যাভেলেবেল আছে? জি, অ্যাভেলেবেল, আমাদের ওখানে নিয়মিতই হচ্ছে, এবং অনেক পেশেন্টের লাইফ সেভ করতে সক্ষম হয়েছি। এটা কি আগে যেটা আলাপ করেছিলাম তার মধ্যে কোনো সময় রয়েছে যে এত সময়ের মধ্যে আসা উচিত? রাইট। এই যেটা ইসকেমিক স্ট্রোকে আমরা বলেছিলাম যে 3-4 ঘন্টার মধ্যে বা 6 ঘন্টার মধ্যে আসলে আমরা ওই জমাটবদ্ধ রক্তটা সরাই ফেলতে পারবো, বা ওটাকে আমরা আবার লিকুইড করে ফেলতে পারবো। কিন্তু হিমোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে আমরা বলি যে আমরা সময় আর একটু বেশি পাবো, আমরা 1 দিন 2 দিনও পর্যন্ত সময় পাবো, কিন্তু 4 দিন পরে গিয়ে আর হিমোরেজিক স্ট্রোকের কোনো অপারেশনের
সুযোগ থাকে না। যা করতে হবে 1 থেকে 4 দিনের মধ্যে। কিন্তু এটাতে নির্ভর করবে যে কী পরিমাণ রক্তক্ষরণ তার হলো। রক্তক্ষরণ যদি অল্প হয় তাহলে তো আমি সময় বেশি পাবো, কিন্তু রক্তক্ষরণ বেশি হয়ে যদি আমার ব্রেনকে চাপ দেয়, ব্রেন যদি হার্নিয়েট করে নিচের দিকে চলে যায়, তাহলে তো এই পেশেন্টের ক্ষেত্রে জীবন। দর্শকদের একটু জানা দরকার যে কেউ যদি অজ্ঞান হয়ে যায়, তারা ঝাড়ফুঁক না করে বা কোনো জায়গায় বসে না থেকে যত দ্রুত সম্ভব একটা সিটি স্ক্যান যদি করে নিতে পারে, তাহলে অন্তত বুঝতে পারে যে তার ব্রেনের মধ্যে কোনো জায়গায় রক্তক্ষরণ হচ্ছে বা অন্য সমস্যা রয়েছে। রাইট। তাই তো। আচ্ছা, আমরা আলাপ করছিলাম বিরতির আগে যে 3-4 ঘন্টার মধ্যে আসলে একটা চিকিৎসা পদ্ধতি আধুনিক, 3-4 ঘন্টার পরে আসলে, যেটা আমরা বলেছিলাম যে বিরতির পরে আলাপ করব, তাদের ক্ষেত্রে আসলে করণীয় কি ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে? হ্যাঁ, ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে 3-4, যেটা আমরা ক্যাথেটার দিয়ে ওই রক্তের চাকাটা সরাই নিয়ে আসি, যে মেকানিক্যাল থ্রম্বেক্টমি যেটাকে বলি, সেটা অবশ্য 6 ঘন্টা, 7 তাদের ঘন্টা, যদি 8 একটু ঘন্টা। দেরিতে আসলে তাদের ক্ষেত্রে হ্যাঁ, আসলে করণীয় যদি সে 24 ঘন্টা পরে চলে আসে, তখন আমার এই আধুনিক চিকিৎসার সুযোগ সে পাবে না, সেখান থেকে সে বঞ্চিত হবে। তখন আমরা আমাদের যে নর্মাল, যে ট্র্যাডিশনাল যে চিকিৎসা, সেগুলো মেডিকেল ট্রিটমেন্ট, সেখানে চলে যেতে হবে আমাদেরকে। তার রক্তের কোলেস্টেরল কমাই ফেলতে হবে, তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে, তার প্রেশার কন্ট্রোল করতে হবে, এবং আর যাতে রক্ত জমাট না বাঁধে সেজন্য কিছু ড্রাগ আমাদেরকে ইউজ করতে হয়। আমরা ইকোস্প্রিন ইউজ করতে পারি, ওগুলিকে দীর্ঘদিন ধরে ক্লোপিডোগ্রেল ইউজ করতে খেয়ে পারি। যেতে হয়। এটা মোটামুটি লাইফ লং খেতে হয়, সারা জীবনই খেতে হয়। প্রশ্ন করতে গেলে এদের ক্ষেত্রে আসলে কতদিনে রিকভার হওয়ার, ভালো হওয়ার কতদিন লাগে, বা কত আসলে কত ভালো হওয়ার সম্ভাবনা বা কতটুকু? হ্যাঁ, এটা নির্ভর করবে সে কত আর্লি ট্রিটমেন্ট পেল এবং কোন চিকিৎসাটা সে পেল, তার উপরই তার পরবর্তী প্রগনোসিস এবং সিকোয়েন্সটা নির্ভর করবে। আচ্ছা। পেশেন্ট যদি দেরি করে, তাহলে তাদের ক্ষেত্রে আসলে জটিলতা প্রগনোসিস একটু ভালো, এবং বেড়ে দীর্ঘদিন তাকে পরনির্ভর হয়ে থাকতে হবে, দীর্ঘদিন তাকে জটিলতাটা বেড়ে যাবে। জটিলতাটা আমরা বেড়ে একটু যাবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, একটা আমরা হয়তো 1-1.5 মিনিট পাবো। এই অল্প সময়ের মধ্যে আমরা জানতে চাচ্ছি যে প্রতিরোধের বিষয়টা আসলে যারা দেখছেন তারা স্ট্রোক কথাটা তো শুনেছেন, একটা অনেকের মধ্যে ভীতিও রয়েছে আসলে কি কি নিয়ম মেনে চললে বা কি লাইফস্টাইল অবলম্বন করলে স্ট্রোক থেকে আমরা বাঁচতে পারি? স্ট্রোক থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে নিয়ন্ত্রিত জীবন যাপন করা। জি। তার শরীরের স্থূলতা কমাই ফেলতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, তাকে প্রতিদিন 30-40 মিনিট করে অ্যাটলিস্ট তাকে হাঁটতে হবে, প্রচুর সবুজ শাকসবজি তাকে খেতে হবে, কার্বোহাইড্রেট খাবারটা কমায় দিতে হবে, ফ্যাট খাবারটা কমায় দিতে হবে, স্মোকিং করাই যাবে না, অ্যালকোহল বা মদ্যপানের অভ্যাস থাকলে সেটাকে পরিহার করতে হবে, রক্তে কোলেস্টেরলের মাত্রা যদি বেশি থাকে সেটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখতে হবে, রেগুলার প্রেশারের ওষুধগুলো খেতে হবে, এবং পর্যাপ্ত ঘুম তাকে যেতে হবে, এবং সময় মতো আর্লি বেডে যেতে হবে, আর্লি বেড থেকে উঠতে হবে, এক্সারসাইজ করতে হবে, কিছু ক্ষেত্রে জিম করতে হতে পারে, এবং যেই ওষুধগুলো তাকে দেয়া হয় সেগুলো যেন সে কোনোভাবে ডিসকন্টিনিউ না করে। ধরেন উচ্চ রক্তচাপ রয়েছে, কারো যে ডায়াবেটিস রয়েছে, যে ওষুধগুলো দেওয়া হচ্ছে সেগুলো দেখা যাচ্ছে যে কেউ প্রেশারটা নিয়ন্ত্রণে রয়েছে, প্রেশার ওষুধ আর খাচ্ছে না নিয়ন্ত্রণ, সেটা করা যাবে না, করা যাবে না। এভাবে অ্যাক্সিডেন্টটা হয় কিন্তু। আচ্ছা। 1 দিন 2 দিন সে প্রেশার ওষুধটা মিস করলো, তাতেই কিন্তু তার প্রেশার বেড়ে রক্তনালী ছেড়ে গিয়ে সে স্ট্রোকে আক্রান্ত হলো। এই ভুলগুলো করা যাবে না। আর নিয়মিত একটা চেক আপের অভ্যাস গড়ে তুলতে হবে, আর যেটা আমাদের একদমই নাই। নিয়মিত একটা বাৎসরিক বা 6 মাস পর পর শরীরের কোলেস্টেরলের মাত্রা, ডায়াবেটিসের মাত্রা, প্রেশার চেক আপ করানো, এই অন্যান্য বিষয়গুলো একটু দেখা, হার্টটা চেক করানো, এগুলো আমাদের অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে। অর্থাৎ এই ধরনের একটা নিয়ন্ত্রিত জীবনযাপন, আপনি বলেছেন যে খাদ্যাভ্যাস এবং ঘুমের বিষয়টা আপনি গুরুত্ব দিয়েছেন, এগুলি যদি নিয়ম মেনে চলে এবং ওষুধগুলো যেগুলো তার আগে যদি রোগ থাকে সেগুলো নিয়ম মেনে চললে সে স্ট্রোক থেকে মুক্ত থাকতে পারবে। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডাক্তার সানাউল্লাহ শামীম, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং যমুনা টেলিভিশনকে ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল স্ট্রোকের আধুনিক চিকিৎসা পদ্ধতি কিন্তু আধুনিক হয়েছে। আপনি খুব অল্প সময়ের মধ্যে 3-4 ঘন্টার মধ্যে আসলে কিন্তু পুরোপুরি আসলে নিরাময় সম্ভব ইসকেমিক অর্থাৎ রক্ত জমাটবদ্ধ স্ট্রোকের ক্ষেত্রে। কিন্তু যে নিয়মগুলোর কথা বললেন সেই নিয়মগুলি যদি আমরা মেনে চলি, আমরা যদি নিয়ন্ত্রিত জীবনযাপন করি, খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আমরা যদি একটু সংযম রাখি, এবং দেখা যাচ্ছে ঘুমটা যদি আমরা ঠিকমতো যাই, এবং দেখা যাচ্ছে যে আমাদের মদ্যপান সিগারেট থেকে মুক্ত থাকি, এবং যাদের ডায়াবেটিস রয়েছে সেগুলি থেকে যদি আমরা নিয়মিত ওষুধ খাই, তাহলে কিন্তু সেই চিকিৎসার ক্ষেত্রে কিন্তু আসলে যাওয়া লাগবে না, আমরা পুরোপুরি সুস্থ থাকবো। আমরা সকলে সুস্থ থাকি এই কারণে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।